আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের উল্লেখ আমরা দেখতে পাই। চলবে স্যার, ক্লাস চলুক, আমার কোনো অসুবিধা নেই। চলো, বলেছি কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কোন কংগ্রেসের অধিবেশনে? 1927 মাদ্রাজ অধিবেশন, 1928 কলকাতা অধিবেশন, 1929 লাহোর অধিবেশন, নাকি 1930 করাচি অধিবেশন? অ্যান্সার দাও। খুব কমন প্রশ্ন এবং খুব সোজা প্রশ্ন, তারপর অ্যান্সার দেবে। দেখো, পূর্ণ স্বরাজের আগে প্রথম বোঝো স্বরাজ, সেলফ রুল। স্বরাজ এই শব্দটা কে দিয়েছিল? এই শব্দটার আবিষ্কর্তা কে? কে এই শব্দটাকে কয়েন করেছিল? না, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম হচ্ছে মূল শঙ্কর। মূল শঙ্কর, তিনি এই স্বরাজ শব্দটাকে দিয়েছিলেন। পরবর্তীকালে 1906 কলকাতা অধিবেশন, কলকাতা অধিবেশন, যার সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে প্রথম স্বরাজের কথা বলা হয়। প্রথম স্বরাজ কংগ্রেসের একটা লক্ষ্য এখানে রাখা হয়েছিল এই 1906 কলকাতা অধিবেশনে। ঠিক আছে, এরপর চলে আসছি 1916। 1916 তিলক, বাল গঙ্গাধর তিলক, তিনি কি ঘোষণা করলেন? যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। স্বরাজ আমাদের জন্মগত অধিকার। স্বরাজকে তিনি জন্মগত অধিকারের সাথে তুলনা করলেন। ঠিক আছে, স্বরাজের বড় জার্নি আছে। 1916 পর চলে এসো 1923, 1923 কি তৈরি হলো? স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি, স্বরাজ দল তৈরি হলো। কে স্বরাজ দল তৈরি করলো? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, এদের মতো গুরুত্বপূর্ণ নেতারা এসে কি তৈরি করলো? না, স্বরাজ দল তৈরি করলো। ক্লিয়ার? যার প্রেসিডেন্ট কে ছিল? পরীক্ষায় ভুলটা হয়। যার প্রেসিডেন্ট কে ছিল? না, সিআর দাস, চিত্তরঞ্জন দাস তার প্রেসিডেন্ট। সেক্রেটারি কে ছিল? মতিলাল নেহরু ছিল এর সেক্রেটারি। মতিলাল নেহরু সেক্রেটারি, প্রেসিডেন্ট ছিল চিত্তরঞ্জন দাস। স্বরাজ পার্টি হলো। এরপর চলে এসো 1929, 1929 সাল। এই সময় কি ঘোষণা করা হলো? পূর্ণ স্বরাজ ঘোষণা করা হলো। পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হলো 1929 লাহোর অধিবেশন। ঠিক আছে, অপশন সি, জওহরলাল নেহরুর দ্বারা এই অধিবেশনকে করা হয়েছিল। ঠিক আছে, তার দ্বারা পূর্ণ স্বরাজের ঘোষণা ডাক এখানে দেওয়া হলো 1929। ঠিক আছে, চলো তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন? 5 বার, 10 বার, 17 বার, নাকি 20 বার? একদম সোজা প্রশ্ন। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 1000 সাল থেকে তিনি 1000 এডি থেকে স্টার্ট করেছিলেন, লাগাতার 1027 এডি অবধি তিনি আক্রমণ চালিয়েছিলেন। 1000 থেকে শুরু করে 1027 এডি অবধি সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন লাগাতার। যার মধ্যে সব থেকে বেশি যে ভয়ঙ্কর আক্রমণ সেটা হয়েছিল 1025 এডিতে। 1025 এডিতে সোমনাথ মন্দিরকে লুণ্ঠন, সোমনাথ মন্দির লুণ্ঠন করা হয়। ঠিক আছে, এবং এখান থেকে 20 লাখ দিনার, 20 লাখ দিনার সম্পত্তি তিনি নিয়ে চলে গিয়েছিলেন এই সোমনাথ মন্দির থেকে সুলতান মাহমুদ। ঠিক আছে, 17 বার, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবং এই সময় গুজরাটে যে সোমনাথ মন্দির, সেই সময় সেখানকার লিডার কে ছিল? লিডার মানে রাজা কে ছিল? ঠিক আছে, রাজা ছিল ভীম প্রথম। ভীম প্রথম কোন ডাইনেস্টি বাবু? কোন ডাইনেস্টি? সোলাঙ্কি ডাইনেস্টি, সোলাঙ্কি বংশ। সোলাঙ্কি বংশের ভীম প্রথম সেই সময় রাজা ছিলেন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 55 বলেছে ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার পুরস্কার, এই ম্যান বুকার এখন আর বলা হয় না, এখন শুধু বুকার পুরস্কার। এবার বুকার পুরস্কার আবার দু রকমের, একটা হচ্ছে বুকার পুরস্কার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। ঠিক আছে, দুটোর আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে বুকার পুরস্কার শুধু, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার, আন্তর্জাতিক। বোঝাচ্ছি, দুটো কিন্তু আলাদা জিনিস। ইন্টারন্যাশনাল বুকার, একটা আন্তর্জাতিক বুকার পুরস্কার, আর একটা হচ্ছে বুকার পুরস্কার।
এই যে বুকার পুরস্কার এটি দেওয়া হয় ইংরাজি উপন্যাস, ইংরাজি সাহিত্যের উপর। কি বললাম? ইংরাজি সাহিত্যের উপর এই বুকার পুরস্কার দেওয়া হয়। আর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কিসের উপর দেওয়া হয় তাহলে? না, যে কোনো ভাষায় সেটা সাহিত্য হতে পারে, যে কোনো ভাষার উপন্যাস হতে পারে, তার ইংরাজি অনুবাদের উপর দেওয়া হয়। তাহলে এটি হচ্ছে অনুবাদ সাহিত্যের উপর দেওয়া হয় ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। আর শুধু বুকার পুরস্কার হচ্ছে অরিজিনাল ইংলিশ যে উপন্যাস তার উপর দেওয়া হয়। ক্লিয়ার? বোঝা গেছে কি যায়নি? তো অবভিয়াসলি এত ডিপে তো জিজ্ঞেস করেনি কোন ক্ষেত্রে দেওয়া হয়, অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? ক্লিয়ার নেই? বলো। এই যে এখানে একটা বই দেখতে পাচ্ছ তোমরা, অরবিটাল, কার লেখা? সামান্থা হার্ভের লেখা অরবিটাল বইটা। এটি 2024 সালে বুকার পুরস্কার পেয়েছিল। 2024 সালে সামান্থা হার্ভের লেখা অরবিটাল এই বইটা বুকার পুরস্কার পেয়েছিল। ক্লিয়ার? তো এখানে যে বইটা বা যে লেখকের বই বুকার পুরস্কার পাচ্ছে বা ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পাচ্ছে, তার বইটা পরীক্ষায় আসতেই পারে, কোনো কঠিন ব্যাপার বটে কি? বলো। তাহলে বললে স্যার এত পুরনো 2024-এরটা বলছেন অরবিটাল সামান্থা হার্ভে, ঠিক আছে, তো 2025-এরটা বলুন। 2025-এ কোন বইটি বুকার পুরস্কার পেয়েছে? যার নাম হচ্ছে ফ্লেস। ফ্লেস, বোঝা গেল? ফ্লেস বইটা পেয়েছে। কার লেখা ফ্লেস বইটা? ডেভিড সান্যাল। ডেভিড সান্যাল, সান্যাল তার লেখা, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের কথা যদি বলি, তাহলে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025-এ কোন বইকে দেওয়া হচ্ছে না? হার্ট ল্যাম্প। হার্ট ল্যাম্প, হার্ট ল্যাম্প কার লেখা? বানো মুস্তাক। বানো মুস্তাক তার লেখা হচ্ছে এই হার্ট ল্যাম্প বইটি। ইম্পর্টেন্ট কিন্তু 2025-এ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছে বানো মুস্তাকের হার্ট ল্যাম্প, ঠিক আছে। আর 2024-এর কথা যদি বলি, তাহলে 2024-এ আমরা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, খুব চর্চায় ছিল, কাইরোজ বলে বইটি। কাইরোজ, কাইরোজ, ঠিক আছে। কার লেখা? জেনি এরফিন বেগ। জেনি এরফিন বেগ, এরফিন বেগ তার লেখা বই ছিল কাইরোজ, ঠিক আছে। এটা এই কাইরোজ বলো, হার্ট ল্যাম্প বলো, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। আর এই যে তোমার অরবিটাল বলছি বা ফ্লেস বলছি, এগুলো হচ্ছে বুকার প্রাইজ, ঠিক আছে। দুটোর পার্থক্যটা বোঝা গেছে? একদম। এছাড়া এই সাংবাদিকতাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, ঠিক আছে। সাংবাদিকতায় পুলিশজার দেওয়া হয়, চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এগুলো সব সাংবাদিকতার পুরস্কার। বলেছে রাষ্ট্রের নীতি নির্দেশমূলক উপাদান কোন দেশ থেকে না হয়েছে? অর্থাৎ ডিপিএসপির কথা বলেছে। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমরা কোত্থেকে নিয়েছি? মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র নাকি কানাডা? বলো কোত্থেকে হবে? একদম সোজা, আগেই অ্যান্সার দিয়ে দিয়েছো তোমরা, আয়ারল্যান্ড এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি। কে কোত্থেকে নিয়েছে এটা নিয়ে আমি আর ঘাঁটছি না, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি জানো ডিপিএসপি। চলো একটু বলিয়ে দিই ডিপিএসপি থেকে। ডিপিএসপির কথা কোথায় আছে? আমাদের সংবিধানের পার্ট 4 এর মধ্যে আছে, পার্ট 4 এ উল্লেখ আছে। এবং আর্টিকেলের কথা যদি বলি, আর্টিকেল 36 থেকে শুরু করে 51 অব্দি আর্টিকেল এখানে উল্লেখ আছে ডিপিএসপির মধ্যে। এবং ডিপিএসপির মধ্যে 3টে প্রিন্সিপাল আমরা দেখতে পাই। এক তো হচ্ছে সোশ্যালিস্টিক, সমাজবাদী, 2 হচ্ছে গান্ধীয়ান, গান্ধীবাদ, এবং 3 হচ্ছে ইন্টেলেকচুয়াল বা লিবারেল প্রিন্সিপাল, উদারবাদ, ঠিক আছে। এই 3 ধরনের প্রিন্সিপাল আমরা উল্লেখ দেখতে পাই, যার মধ্যে আর্টিকেল 40 পড়বে ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা 40-তে বলা আছে। আর্টিকেল 44 দেখে নেবে একটু ইম্পর্টেন্ট, এখানে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির কথা বলা আছে। আর্টিকেল 50 দেখে নেবে একটু ইম্পর্টেন্ট। আর্টিকেল 50 তে তোমাদের কি আছে না, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ বিচার ব্যবস্থাকে পার্থক্য করতে বলা হয়েছে, আলাদা রাখতে বলা হয়েছে আমাদের এক্সিকিউটিভ ব্যবস্থা থেকে। আর দেখে নেবে আর্টিকেল 51 দেখে নেবে, এখানে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলা হয়েছে। ইদানিং যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমাদের কি করতে হবে, পিস অ্যান্ড সিকিউরিটিকে প্রমোট করতে হবে, আন্তর্জাতিক শান্তিকে প্রমোট করতে হবে আর্টিকেল 51 অনুযায়ী, ঠিক আছে। তো সব আর্টিকেল ইম্পর্টেন্ট নয়, যে কটা মনে হলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সে কটাই তোমাদের বললাম। বলো। বলেছে ফার্সি সাপ্তাহিক মিরাতুল আকবর, মিরাতুল আকবর এটি প্রকাশিত হয়েছিল কার দ্বারা? মিরাতুল আকবর এই পত্রিকা কে পাবলিশ করেছিলেন? লালা লাজপত রায়, রাজা রামমোহন রায়, সৈয়দ আহমেদ খান, নাকি হচ্ছে মৌলানা কি সব রয়েছে, ঠিক আছে।
বলো, মিরাতুল আকবর কার? রাজা রামমোহন রায়ের পত্রিকা হচ্ছে মিরাতুল আকবর, ঠিক আছে? পার্সি ভাষার নিউজ পেপার, সেটা হচ্ছে মিরাতুল আকবর। এছাড়াও আরেকটি পত্রিকা ছিল যার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী আর মিরাতুল আকবর, এই দুটি পত্রিকা রাজা রামমোহন রায়ের পত্রিকা ছিল। এছাড়া তিনি দুটি বই লিখেছিলেন, একটা হচ্ছে পারসেপ্ট অফ জিসাস, পারসেপ্ট অফ জিসাস, পারসেপ্ট অফ জিসাস, পারসেপ্ট অফ জিসাস। আর একটা বইয়ের নাম হচ্ছে গিফট টু মনোথিস্ট, গিফট টু মনোথিস্ট, ঠিক আছে? এই দুটো বই ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি আকবর দ্বিতীয় দিয়েছিল, জানো তোমরা এগুলো। রাজা রামমোহন রায়ের জন্ম কোথায়, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, কোন জেলায় জন্ম হয়েছিল, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? স্যার সৈয়দ আহমেদ খান, এনার লেখা একটি বই আছে 1857 রিভল্টের উপর লেখা, আসবাবে বাগাবাতে হিন্দ। এই কার লেখা? না সৈয়দ আহমেদ খানের লেখা, আসবাবে বাগাবাতে হিন্দ, ঠিক আছে? লালা লাজপত রায়ের একটি বই আছে আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া, এটি কার লেখা? লালা লাজপত রায়ের লেখা। ক্লিয়ার আছে? বলো নেক্সট। বলেছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? বিভিন্ন ব্যক্তি ইম্পর্টেন্ট, তাদের সমাধিস্থল, তাদের সমাধিস্থল কোথায় করে রাখা হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বুঝতে পারছি শুরুতে তোমাদের 100-র উপর যে ভিউটা ছিল সেটা অনেকেই খেলা দেখতে চলে গেছে এখন, ঠিক আছে? আমি জানি না কে ব্যাট করছে এখনো, ঠিক আছে? কে আদৌ ব্যাট নামলো, ভারতের কি অবস্থা, ঠিক আছে? তোমাদের কারো যদি মাঝে খবর যদি পাও তো কমেন্টে এখানেই লেখো, এখান থেকেই আমি ক্রিকেটের মজাটা নিয়ে নেবো, ঠিক আছে? চলো তোমরা ক্লাস শোনো। হ্যাঁ, আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? যে বাহাদুর হবে তার তো বিজয় হবেই, বাহাদুরের বিজয় হবে না এটা কোনো হতে হয়? বিজয় ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর অভয় ঘাট, অভয়, ঠিক আছে? যে মরে গেছে তার আবার ভয় কি, ঠিক আছে? যে মরে গেছে তার আবার ভয় কি? অভয় ঘাট কে? মোরারজি দেশাই, মোরারজি দেশাই। এইভাবে মনে রাখলে সুবিধা হয় ব্যাপারগুলো, ঠিক আছে? স্মৃতিস্থল, স্মৃতিস্থল কার? স্মৃতিস্থল কার হেডকোয়ার্টার বলতো? স্মৃতি হেডকোয়ার্টার বলছি, সরি, সমাধিস্থল। স্মৃতিস্থল কার সমাধিস্থল? বাকি বীরভূমি, বীরভূমি হচ্ছে রাজীব গান্ধী, রাজীব গান্ধী বীর ছিল না, ঠিক আছে? রাজীব গান্ধী। স্মৃতিস্থল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে? অটল বিহারী বাজপেয়ী তার সমাধিস্থল। আর রাজীব গান্ধীর এখান থেকে ইন্দিরা গান্ধী বলে দাও। ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী কি ছিল? মহিলা ছিল, মহিলা শক্তির প্রতীক, তো শক্তিস্থল। ইন্দিরা গান্ধী হচ্ছে শক্তিস্থল, শক্তিস্থল, ঠিক আছে? আর বাকি এখানে দেওয়া আছে রাজঘাট, এটা বাজঘাট হয়ে গেছে, বাজঘাট নয় বাবু, এটা রাজঘাট, মহাত্মা গান্ধী, ঠিক আছে? এগুলো কমন জিনিস, এগুলো তোমরা বলতে পারবে। এক উইকেট, কার এক উইকেট পড়লো? চলো নেক্সট। বলেছে আরবরা কবে সিন্ধু জয় করেছিল? আরবদের সিন্ধু জয় কত সালে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 712, 500, 750, 800 নাকি হচ্ছে 850 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয়। আমরা যে মধ্যকালীন ভারতের ইতিহাস যে সময় থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ দিল্লির যে সুলতানি যুগ যে সময় স্টার্ট হয়, তো প্রথম কোন মুসলিমরা ভারত আক্রমণ করেছিল? আমরা তো যে দাস বংশ, তুর্কি বংশ দেখতে পাই, তাই না? তুর্কি বংশ দিয়ে কুতুবউদ্দিন আইবক দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু তুর্কি মুসলিমরা প্রথম ভারত আক্রমণ করেনি, প্রথম ভারত আক্রমণ করেছিল আরব মুসলিমরা, ঠিক আছে? তো আরব মুসলিমরা কত সালে ভারত আক্রমণ করেছিল? অ্যান্সার হবে 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে। কে আক্রমণ করেছিল? মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম। এই সময় মোহাম্মদ বিন কাসিমকে কে পাঠিয়েছিল? আল হিজাজ পাঠিয়েছিল, আল হিজাজ। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? সিন্ধ প্রভিন্সের যে রাজা ছিল, সিন্ধের রাজা ছিল দাহির,
রাজা তাহিরের এগেনস্টে যুদ্ধ করতে পাঠিয়েছিল মোহাম্মদ বিন কাসিমকে 712 এডিতে, এবং এই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ রোর। ব্যাটেল অফ রোর, রোরের যুদ্ধ নামে এই যুদ্ধটি পরিচিত। মনে থাকবে কি থাকবে না বলো? নেক্সট প্রশ্ন, উত্তর দাও। বলেছে হিরোশিমা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? চটপট অ্যান্সার দাও। অ্যান্সার দিতে পারবে? এটা সোজা একদম। হিরোশিমা দিবস বলো। হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি জায়গাতেই পারমাণবিক বোমা পড়েছিল, হ্যাঁ কিনা? তো হিরোশিমা দিবস বলেছে, হিরোশিমা কবে পড়েছিল? 6ই আগস্ট। দুটো পরে, এক তো হচ্ছে 6ই আগস্ট, এটি হচ্ছে হিরোশিমাতে, হিরোশিমা, এবং 9ই আগস্ট, 9ই আগস্ট এটি পরে নাগাসাকি শহরে, জাপানের নাগাসাকি শহরে পড়ে, ঠিক আছে? হিরোশিমাতে যেটা পড়েছিল সেই বোমের নাম ছিল লিটল বয়, লিটল বয়, এবং নাগাসাকিতে যে বোমটা পড়েছিল তার নাম হচ্ছে ফ্যাট ম্যান, ফ্যাট ম্যান, ঠিক আছে? তো হিরোশিমা দিবস আমরা 6ই আগস্ট পালন করে থাকি, নাগাসাকি আমরা 9ই আগস্ট পালন করে থাকবো, ঠিক আছে? এবং এই 6ই আগস্ট হিরোশিমাতে যে লিটল বয় ছিল এটি ইউরেনিয়াম টাইপের বোম ছিল, ইউরেনিয়াম, ইউরেনিয়াম। আর ফ্যাট ম্যান ছিল প্লুটোনিয়াম, 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 ঠিক আছে? লিটল বয় ছিল ইউরেনিয়াম 235 এরকম সামথিং ছিল, আর ফ্যাট ম্যান ছিল প্লুটোনিয়াম, ঠিক? এত অব্দি কারো কোনো অসুবিধা? আর যারা এই হিরোশিমা নাগাসাকিতে বেঁচে গিয়েছিল এই বোমের ইয়ের পরেও, যারা বিস্ফোরণের পরেও বেঁচে গিয়েছিল তাদেরকে জাপানি ল্যাঙ্গুয়েজে কি বলে? হিবাকুসা বলা হয়, হিবাকুসা। তাহলে হিবাকুসা কারা? না যারা ওই বিস্ফোরণের পরেও যারা টিকে গিয়েছিল, যারা বেঁচে গিয়েছিল তাদেরকে বলা হয় হিবাকুসা। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম ইউরোপীয় ব্যক্তি কে ছিলেন? ফার্স্ট ইউরোপিয়ান টু বি দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট বলেছে, ইউরোপীয় বলেছে, অ্যালান অক্টোভিয়ান হিউম, জর্জ ইউল, অ্যালফ্রেড ওয়েভ, নাকি হচ্ছে অ্যানি বেসান্ট? কে ছিল প্রথম? চটপট অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 61, একদম সোজা অ্যান্সার দিতে পারবে। কোশ্চেন নাম্বার 61, কারেক্ট অ্যান্সার আসছে অনেকেরই, ঠিক আছে? বলো। ফার্স্ট হচ্ছে জর্জ ইউল, প্রথম ইউরোপিয়ান ব্যক্তি। কোন অধিবেশন? তার জন্য প্রথম 4টে অধিবেশন মনে রাখতে হয়। 1885-তে জাতীয় কংগ্রেস এস্টাবলিশ হচ্ছে বোম্বে। কোথায়? বোম্বে, বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, জানো? তারপর পরের পর চার বছর, 1885, 1886, 1887, 1888, ব্যাস লিখে নিলে বোম্বে। তারপর হচ্ছে কলকাতা, বোম্বে, কলকাতা, তারপর হচ্ছে মাদ্রাজ, আর 1888 হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদ, হয়েছে? এবার চলে এসো বোম্বেতে কে ছিল? না বদরুদ্দিন তৈয়ব, সরি, ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল প্রথম অধিবেশনের সভাপতি। দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে প্রথম পার্সি প্রেসিডেন্ট, দাদাভাই কি ছিল? পার্সি কমিউনিটি থেকে বিলং করতো, তাহলে প্রথম পার্সি প্রেসিডেন্ট কে ছিল? অ্যান্সার হবে দাদাভাই নওরোজি, কলকাতা অধিবেশন 1886। মাদ্রাজে কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি। তাহলে প্রথম মুসলিম প্রেসিডেন্ট, প্রথম মুসলিম, এরকম অ্যান্সার দিতে পারে। তখন অ্যান্সার দেবো আমরা 1887 মাদ্রাজ অধিবেশন, বদরুদ্দিন তৈয়বজি। আর এই এলাহাবাদ অধিবেশন এটি ছিল জর্জ ইউল, জর্জ ইউল, ইনি হচ্ছেন প্রথম ইউরোপীয়। এলাহাবাদ 1888, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বাকি তোমরা জানো যে প্রথম মহিলা কে, প্রথম ভারতীয় মহিলা কে, অ্যান্সার গুলো তো জানা আছে। প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? 1917 কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ট। প্রথম ভারতীয় মহিলা
কানপুর অধিবেশন 1921 সরোজিনী নাইডু। ঠিক আছে, অ্যান্সার হলো নিশ্চয়ই তোমরা দিতে পারবে। পরের প্রশ্নে এসো। বলেছে পোঙ্গাল কোন রাজ্যের প্রচলিত উৎসব? দারুণ একটা প্রশ্ন, পোঙ্গাল, এবং খুব ফেভারিট প্রশ্ন। ঠিক আছে, খুব কমন উৎসব এটা। পোঙ্গাল কোন রাজ্যের প্রচলিত উৎসব, এবং এখান থেকে কি কি প্রশ্নের ভুল তোমরা করতে পারো দেখাচ্ছি। পোঙ্গাল কোথাকার? মহারাষ্ট্র, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ নাকি হচ্ছে অন্ধ্রপ্রদেশ? কোথাকার উৎসব হচ্ছে পোঙ্গাল, বলো দেখি। বলো। তামিলনাড়ু অ্যান্সার দিচ্ছ? তামিলনাড়ু, অপশন বি, বি বি একদম ঠিক আছে। চলো তামিলনাড়ু নিলাম। তামিলনাড়ু নেবো পোঙ্গাল? পোঙ্গাল তামিলনাড়ু নেবো? বলো। ঠিক আছে, চলো তামিলনাড়ু, অপশন বি। এবার তামিলনাড়ুর উৎসব দেখো, পোঙ্গাল, পোঙ্গাল, ঠিক আছে। পুথান্ডু, পুথান্ডু, আর কি ফেমাস আছে? জালিকাট্টু, জালিকাট্টু, জালিকাট্টু ফেস্টিভ্যাল। আচ্ছা, যদি বলে জালিকাট্টু কোন প্রাণীকে নিয়ে দৌড় হয়? অ্যান্সার হচ্ছে ষাঁড়, বুল। ঠিক আছে, একই রকম আরেকটি মোষকে নিয়ে দৌড় হয়। বলো তো আরেকটি মোষকে নিয়ে দৌড় হয়, সেই দৌড়টার নাম কি? জালিকাট্টু তো আমি বললাম যে তোমার ষাঁড়কে নিয়ে, মোষকে নিয়ে, মোষকে নিয়ে কোথায় হয় না, মোষকে নিয়ে সেটা হচ্ছে কাম্বালা, কাম্বালা ফেস্টিভ্যাল। এটি কোথাকার? কর্ণাটকের ফেস্টিভ্যাল, কর্ণাটকে কাম্বালা ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো, এবার গোলামে কোন জায়গায়? তাহলে জালিকাট্টু আর কাম্বালা এই দুটো হচ্ছে সিমিলার ড্যান্স, এসিভ ড্যান্স বলছি, সিমিলার ফেস্টিভ্যাল। জালিকাট্টু আর কাম্বালা একই ধরনের নাচ। ঠিক আছে, বারবার নাচ বলছি, একই ধরনের উৎসব। এবার চলে এসো পোঙ্গাল আর আটুক্কাল পোঙ্গাল। বলবে এটাও আছে, আটুক্কাল পোঙ্গাল, আটুক্কাল পোঙ্গাল কোথাকার উৎসব? এবার পরীক্ষায় তুমি পোঙ্গাল জানো, আটুক্কাল পোঙ্গাল পড়ো নাই। ঠিক আছে, আটুক্কাল পোঙ্গাল হচ্ছে কেরল, আটুক্কাল পোঙ্গাল হচ্ছে কেরলের লোকনৃত্য, লোকনৃত্য কেরলের উৎসব, কেরলের উৎসব, কেরলের ফেস্টিভ্যাল। ঠিক আছে, আটুক্কাল পোঙ্গাল। ক্লিয়ার আছে? কেরলের আর একটা ফেমাস ফেস্টিভ্যাল হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল, ওনাম, ওনাম ফেস্টিভ্যাল, এটা হচ্ছে কেরলের। তাহলে এই জায়গাটাই গোলাতে পারে যে এক তো হচ্ছে আটুক্কাল পোঙ্গাল, আর একটা হচ্ছে শুধু পোঙ্গাল। শুধু পোঙ্গাল হলে তামিলনাড়ু, আটুক্কাল পোঙ্গাল হলে কেরল। ঠিক আছে, এবার চলে এসো আরেকটা হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল, হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল উৎসব। আর এটা হচ্ছে পাক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল, পাক্কে পাঘা হর্নবিল, হর্নবিল ফেস্টিভ্যাল। বলো শুধু হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড, নাগাল্যান্ড। আর যদি বলে পাক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল তখন এসে যাবে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। তাহলে এই জায়গাগুলো কিন্তু ফেস্টিভ্যালে খুব গোলানোর জায়গা, একই রকম সিমিলার সাউন্ড দেয় কিন্তু আলাদা আলাদা ফেস্টিভ্যাল। ক্লিয়ার? বুঝতে পারলাম? চলো পরের প্রশ্নে যাই। বলেছে নাগানন্দ এই নাটকটি কে রচনা করেছেন? নাগানন্দ নাটকটি কে রচনা করেছেন? শুধু নাগানন্দ নয়, নাগানন্দের সাথে রত্নাবলী, রত্নাবলী, প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা ইত্যাদি নাটকগুলি কে লিখেছেন? এই সমস্ত নাটক কার লেখা? না বর্ধন ডাইনেস্টি বা পুষ্যভূতি ডাইনেস্টি, হর্ষবর্ধনের লেখা। ঠিক আছে, এদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর ছিল এদের ক্যাপিটাল। ক্লিয়ার? তো হর্ষবর্ধনের লেখা নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বাণভট্ট। তিনি কি লিখেছেন? তিনি কি বসে থাকবেন? তিনি লিখেছেন হর্ষচরিত, রাজা হর্ষের গুণকীর্তন। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। এই হর্ষবর্ধনের সময় তার দরবারে একজন কে আসছে না, বিভিন্ন জনের ট্রাভেলার আছে, পরিব্রাজক বলো। হিউয়েন সাং এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের সময়। হ দিয়ে হর্ষবর্ধন, হ দিয়ে হিউয়েন সাং, জীবনে ভুলবে না। হিউয়েন সাং লিখেছেন সি ইউ কি, সি ইউ কি কার লেখা? হর্ষবর্ধন, এই হিউয়েন সাং এর লেখা। হিউয়েন সাং কি আমরা কি বলি? প্রিন্স অফ পিলগ্রিমেজ, প্রিন্স অফ পিলগ্রিমেজ কাকে বলা হয়? হিউয়েন সাংকে বলা হয়। বিশাখ দত্তের লেখা বই হচ্ছে মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। ক্লিয়ার করতে পারলাম? পরের প্রশ্ন।
বলেছে মেঘে ঢাকা তারা এই সিনেমাটির পরিচালনা কে করেছেন? মেঘে ঢাকা তারা এই সিনেমাটি কার? সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, ঋত্বিক ঘটক নাকি হচ্ছে মৃণাল সেন? কার সিনেমা মেঘে ঢাকা তারা? মেঘে ঢাকা তারা, এই যে পোস্টার দেখছো এর পরেও কিন্তু মেঘে ঢাকা তারা আবার বেরিয়েছিল, আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় তিনি অভিনয় করেছিলেন, ঠিক আছে? সেই সিনেমাটা খুব সম্ভবত কমলেশ্বর মুখোপাধ্যায় হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এটি মেঘে ঢাকা তারা কার সিনেমা? এটি হচ্ছে ঋত্বিক ঘটকের সিনেমা। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো, তাই না? 64 কোশ্চেন নাম্বার অপশন সি, তাই তো? ঋত্বিক ঘটকের আরো ফেমাস সিনেমা আছে, সুবর্ণরেখা আছে, অযান্ত্রিক আছে, কোমল গান্ধার আছে। ঋতুপর্ণ ঘোষের তো মোটামুটি তোমরা জানো, ঋতুপর্ণ ঘোষ দোসর বলে একটি সিনেমা ছিল ঋতুপর্ণ ঘোষের, অন্দরমহল ঋতুপর্ণ ঘোষের, আরো কিসব ছিল, ঠিক আছে? হ্যাঁ, চোখের বালি প্রসেনজিতের আছে, ঐশ্বরিয়া রায়। রেইনকোট সিনেমাটা ঐশ্বরিয়া রায়। সত্যজিৎ রায়ের তো ভুড়ি ভুড়ি ভালো ভালো সিনেমা আছে, ঠিক আছে? গুপি ভাগা ফিরে এলো থেকে শুরু করে অরণ্যের দিন রাত্রি মনে হয় এই নামে একটা সিনেমা ছিল, বাকি প্রচুর সিনেমা। মৃণাল সেনের সিনেমা যদি বলতে হয় তো মৃণাল সেনের সিনেমা দিয়ে মিঠুন চক্রবর্তী তার হাতে করি হচ্ছে কি সিনেমা, মৃগয়া বলে সিনেমা, এটি হচ্ছে মৃণাল সেনের সিনেমা ছিল, ঠিক আছে? ভুবন সোম, এইটাও হচ্ছে মৃণাল সেনের সিনেমা। নেক্সট চলো। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? বঙ্গভঙ্গের ক্ষেত্রে তিনটে জিনিস ইম্পর্টেন্ট। এক তো কবে ঘোষণা হচ্ছে, দুই কার্যকর, তিন হচ্ছে রদ। বঙ্গভঙ্গ অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল লর্ড কার্জেনের সময় হয়েছিল। পার্টিশন অফ বেঙ্গল, বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? মুসলিম অধ্যুষিত এলাকা তাকে একভাবে, হিন্দু অধ্যুষিত অর্থাৎ নন বেঙ্গলি পিপলদেরকে একভাবে রাখা হচ্ছে, ঠিক আছে? পূর্ববঙ্গ আর একদিকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, পূর্ববঙ্গের রাজধানী হচ্ছে ঢাকা, তার রাজধানী বানানো হচ্ছে, ইত্যাদি কাজ করতে দেখা হচ্ছে। কার্যকর হয়েছিল 16ই অক্টোবর 1905 কার্যকর হয়েছিল। বঙ্গভঙ্গ কার্যকর কোন সময় হয়েছিল? 16ই অক্টোবর 1905। এই বঙ্গভঙ্গ যখন ঘোষণা করা হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব পালন করেছিলেন এবং তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেছিল? মমতা ব্যানার্জি নেই, সরলা দেবী চৌধুরানী, তিনি লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন। বেঙ্গল কেমিক্যালস এস্টাবলিশ করা হয়েছিল প্রফুল্ল চন্দ্রের দ্বারা, জাতীয় সাবান কারখানা এস্টাবলিশ করা হয়েছিল, ইত্যাদি কাজ আমরা এই বঙ্গভঙ্গের সময় দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 65 ক্লিয়ার আছে? তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমরা 65 খানা প্রশ্নের আমরা পোস্টমর্টম করলাম। 65 খানা প্রশ্নকে আমরা ডিটেলসে এখান থেকে আলোচনা করলাম যে হ্যাঁ কিভাবে আমাদের কোশ্চেনে অ্যাপ্রোচ হতে হবে, কিভাবে প্রশ্নের অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে আমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি, যেটা আমাদের পরীক্ষায় গিয়ে তবেই আমাদের উপকারে লাগবে। আদারওয়াইজ শুধু পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? একটা দুটো প্রশ্নের অ্যান্সার কোথাও গেলাম, পড়ে নিলাম, শুনে নিলাম, এভাবে পড়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ভালো ভালো কমেন্ট লিখে জানাবে। যদি ক্লাস খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপ কমেন্টও লিখে জানাবে যে হ্যাঁ কোন কোন জায়গাগুলো আপগ্রেড করার প্রয়োজন আছে। অনেস্ট রিভিউ নিচে কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে যাবে। এই রিভিউটাই হচ্ছে আমাদের অ্যাজ এ টিচার হিসেবে আমাদের এটাই